স্যার এই এক থেকে কি করব? এক থেকে করবো মানে অ্যানালজি আমাদের হয়েছিল কতদূর? আচ্ছা বলছি দাঁড়ান, আমি জাস্ট একটু জয়েন 20 পর্যন্ত। না শুনতে পাবেন এরকম বলো। 20 পর্যন্ত 20 পর্যন্ত হয়েছিল। আচ্ছা তাহলে সেট 1 এর 20 পর্যন্ত হয়েছিল তাই তো? তাহলে 21 থেকে স্টার্ট করো। স্যার সি এয়ারফোর্স? না, ব্রিগেডিয়ার হচ্ছে আর্মির একটা পোস্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে একবার সেই অ্যানালজি ক্যাটাগরিজ বলে একটা ফাইল পাঠিয়েছিলাম, তো সেখানে দেখবে আমার ওই লিস্টটা করা আছে। যে নেভির ক্ষেত্রে দেখো কমোডর যে পোস্টটা আছে, মানে এটা র্যাঙ্কিং, আর্মি র্যাঙ্কিং, আর্মি নেভি এয়ারফোর্স। আর্মিতে 1 নম্বরে কে আছে? ফিল্ড মার্শাল। নেভিতে 1 নম্বরে আছে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। এইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমোডর যে পোস্টটা আছে ওটা 5 নম্বর পোস্ট নেভির ক্ষেত্রে, আর ব্রিগেডিয়ার যে পোস্টটা আছে সেটা হচ্ছে তোমার আর্মির ক্ষেত্রে। মানে আর্মির ক্ষেত্রে 5 নম্বর পোস্টটা হচ্ছে ব্রিগেডিয়ার, নেভির ক্ষেত্রে হচ্ছে কমোডর। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কমোডর যদি নেভি হয় তাহলে ব্রিগেডিয়ার হচ্ছে আর্মির ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট। কুচিপুড়ি স্যার? কেরালা কুচিপুড়ি নয়, না। স্যার অপশন এ। অপশন এ কথা বললি, কে কথা কয় এইভাবে মনে রাখতে পারো। তো কেরালাতে হচ্ছে কথাকলি। আচ্ছা, ভারতীয় নাচকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ধ্রুবক নৃত্য আর একটা হচ্ছে তোমার লোকনৃত্য। মানে একটা হচ্ছে তোমার ফোক ড্যান্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। তো এই ফোক ড্যান্স তো অনেক রকমের আছে, যেমন ধরো আসামের ক্ষেত্রে বিহু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছৌ, তারপরে তোমার ওদিকে পাঞ্জাবের হচ্ছে ভাংড়া, রাজস্থানের ঘুমার, গুজরাটের হচ্ছে গরবা। ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে মাত্র 8টা। সে 8টা কি কি? যেমন কেরালার হচ্ছে কথাকলি, কুচিপুড়িটা একটা ক্লাসিক্যাল ড্যান্স, সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে। কত্থক হচ্ছে একটা ক্লাসিক্যাল ড্যান্স, সেটা হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া আমি এই কারণে লিখলাম কারণ কেউ বলে ইউপি, কেউ বলে এমপি, কন্ট্রোভার্সি আছে সেই জন্য। ভারতনাট্যমটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে এখানেই তুমি কথাকলি, কুচিপুড়ি, কত্থক, ভরতনাট্যম এই 4টি হচ্ছে তোমার ক্লাসিক্যাল। আরো 4টে আছে, যেমন মণিপুরি, ওড়িশি। 6টা হলো, আরো 2টো নাম তোমরা জেনে নিও। নেক্সট 23। বল হবে স্যার? স্যার বল। আচ্ছা, একটা উত্তর পেলাম, বল। আর কেউ কিছু বলবে? স্যার বল। আচ্ছা, সবাই বলটাকেই বলছে, কিন্তু অ্যান্সার বল হবে না। প্রশ্ন হচ্ছে কেন হবে না? যখন দেখবে অপশনে দুটোর মিনিং সেম, সেটাকে অপশন হিসেবে নেবে না। রাউন্ড মানে যা, বল মানেও তাই, দুটোই গোলাকার অর্থে বোঝাচ্ছে। ওভাল। অ্যান্সারটা হবে ওভাল। এবার ওভাল কেন হবে বলি, যে ধরো একটা দেশলাই বাক্স, সেটা একটা স্কোয়ার। দেশলাই বাক্স, দেশলাইগুলোকে তুমি বের করে নিলে, দিয়ে বাক্সটাকে এখানে ভূমিটাকে সেম রেখে তুমি যদি এইভাবে ওটার উপর চাপ প্রয়োগ করো এইভাবে, তাহলে বাক্সটা কিরকম হবে? এইরকম দেখতে হবে। অর্থাৎ বাক্সটাকে দেখতে ডায়মন্ড শেপ হয়ে গেল। মানে এটাকে তুমি যদি ঘুরিয়ে নাও তাহলে দেখতে এরকম হবে। অর্থাৎ বাক্সটা ডায়মন্ড শেপে চলে এলো। এখানে ডায়মন্ড মানে হিরে নয়, এখানে ডায়মন্ডটা হচ্ছে একটা শেপ, মানে রম্বস আকৃতি। সার্কেলটাকে যদি আমি উপর থেকে চাপ প্রয়োগ করি সেটা একটা ওভাল শেপ নেবে, তো সেই জন্য অ্যান্সারটা হচ্ছে ওভাল। 24।
স্যাফায়ার হচ্ছে ব্লু, হ্যাঁ। স্যাফায়ারের বাংলাটা হচ্ছে নীলকান্তমণি, বাংলাটা জানলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট 25। বেটার। ম্যানেজার না, স্যার হাউস। না, তাহলে তো স্যার ওয়ার্কার, আর কিছু নেই। অ্যান্সার হবে স্লেভ। Slave. মানুষ কন্ট্রোল করছে মেশিনকে, মাস্টার মানে এখানে প্রভু, প্রভু কন্ট্রোল করছে ভৃত্যকে, ঠিক আছে? ঠিক আছে, ওটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে দেখতে হবে তো। মাস্টারের সাথে সবারই কানেকশন আছে, ম্যানেজার, ওয়ার্কার, হাউস, কিন্তু এটার সাথে কি কানেকশন আছে সেটা তোমাকে একটু বুঝতে হবে। এটা দেখে তো শুধুমাত্র অ্যান্সার পেলে হবে না। তাহলে মানুষ কন্ট্রোল করছে যন্ত্রকে, প্রভু কন্ট্রোল করছে ভৃত্যকে। ঠিক আছে, 5টা প্রশ্ন হলো। নেক্সট চলে এসো ক্লাসিফিকেশন। তা আশা করি ক্লাসিফিকেশনে 20টা হয়েছিল নাকি? দেখে নাও একবার, একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখবে কোনটাতে কতটা করে কি হচ্ছে। হ্যাঁ স্যার 20টাই হয়েছিল। তাহলে 21 থেকে স্টার্ট করবো। Bread. ব্রেড কেন? স্যার পেস্ট্রি হবে? পেস্ট্রি কেন? ব্রেডটা তো একটু আলাদার মধ্যে আছে, আর বিস্কুট, চকলেট। ব্রেডটা আলাদা, কি ধরনের আলাদা সেটা তো উল্লেখ করতে হবে। স্যার চকলেট। চকলেট কেন? কারণ বিস্কুট, কেক, ব্রেড, পেস্ট্রি এগুলোতে মানে ময়দার লাগে, বাট চকলেট তৈরিতে ময়দার এরকম কোনো ব্যাপার। মানে হচ্ছে ওগুলো হচ্ছে বেকারি প্রোডাক্ট, যেগুলোতে ময়দা লাগে সেগুলোকে বেকারি প্রোডাক্ট বলে। তাহলে এখানে বিস্কিট, কেক, ব্রেড, পেস্ট্রি এগুলো সবকটাই বেকারি প্রোডাক্ট, ময়দা লাগবেই। চকলেটের ক্ষেত্রে লাগে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে চকলেট। ওকে স্যার। আচ্ছা, রেইড। রেইড মানে যারা জানা লিখে রাখো, রেইড মানে হচ্ছে লুণ্ঠন করা। রেইড মানে লুণ্ঠন করা। অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ, অর্থাৎ অ্যাটাকের সিনোনিম হচ্ছে। যেমন ধরো ওই কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে হাউসে লোকজন এসে অ্যাসল্ট করেছিল, পলিটিক্যাল হাউসটাতে। অ্যাসল্ট মানে কি বললেন? অ্যাসল্ট মানে আক্রমণে লিখে রাখো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাসল্ট মানে আক্রমণ লিখে রাখো, আক্রমণ অর্থাৎ অ্যাটাকের সিনোনিম। ডিফেন্স অ্যান্সার হবে কি? ডিফেন্স অ্যান্সার হবে। অ্যাম্বুশ মানে লিখে রাখো, গুপ্তভাবে আক্রমণ করা, মানে কোথাও লুকিয়ে আছে হঠাৎ করে আক্রমণ করলো। অ্যাম্বুশ মানে গুপ্তভাবে আক্রমণ করা। তাহলে সবকটাই আক্রমণ করা অর্থে বোঝাচ্ছে বা লুণ্ঠন করা, কিন্তু ডিফেন্স মানে অপোজিট। নেক্সট, আচ্ছা এখানে যেটা তোমাদের অসুবিধা হবে, নিজ। নিজ মানে হচ্ছে এক ধরনের মাছি। স্পাইডার। কেন? কারণ অ্যান্টটাও একটা পতঙ্গ, বিটাও একটা, মানে পাখনা আছে কিন্তু স্পাইডারে তো পাখনা নেই। স্পাইডারে পাখনা নেই, হ্যাঁ। না, অ্যান্টেরও তো আচ্ছা অ্যান্টের ক্ষেত্রে পিপিলিকার পাখনা আছে, এমনি অ্যান্টের পাখনা নেই। তো এখানে অ্যান্সারটা স্পাইডারই হবে। আচ্ছা, তো পাখনার দিক থেকে ধরলে স্পাইডার অ্যান্ড দুটো চলে আসছে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে অ্যান্সারটা হবে, মানে স্পাইডার এই কারণে হবে কারণ স্পাইডারে হচ্ছে 8টা পা।
বাকিদের ক্ষেত্রে 6টা পা। বাকি পতঙ্গগুলোর ক্ষেত্রে 6টা পা, কীট পতঙ্গের ক্ষেত্রে। 24। স্যার এটা কি হোয়াইট হবে? এটা হোয়াইট হবে কেন? এই সবগুলো অন্য অন্য রং দিয়ে মিক্স করে আসে, বাট হোয়াইট তো কোনো রং দিয়ে মিক্স করে আসে না। হ্যাঁ ঠিক আছে, কেউ ওইভাবে ভাবতে পারো, আবার এইভাবে ভাবতে পারো রামধনু 7টা রং, তার মধ্যে হোয়াইট নেই, অর্থাৎ হোয়াইট কালারটা বিচ্যুতি হয়ে তো 7টা রং তৈরি করছে, যেটাকে বর্ণালী বলে। এবং সেই রামধনু 7টা রংকে মনে রাখার শর্টকাটটা কি? কারণ কার মনে আসে? স্যার ভিজিওর। তো বেনিয়া সহ কলা। হ্যাঁ, ইংলিশে বললে ভিবগিয়ার, VIBGYOR, আর বাংলায় বললে বেনিয়া সহ কলা। পোয়েট হবে? দাঁড়াও, তাহলে এখানে ভি মানে হচ্ছে ভায়োলেট, আই মানে, যারা জানা লিখে নাও, ভি মানে ভায়োলেট, আই মানে ইন্ডিগো, বি হচ্ছে ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর ফর রেড। আর বাংলায় বললে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। বর্ণালী এটাকে তোমার অ্যাকচুয়ালি রামধনুর যে কালারটা, মানে সাদা রংটাকে বিচ্যুতি ঘটে, মানে ডিসপারশন ঘটে রামধনু তৈরি হয়, এবং এই বর্ণালী জিনিসটা আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন 1666-তে, মানে যে সালে কোষ আবিষ্কার হয় তারপরে বছর। আচ্ছা হ্যাঁ, এবার 25-এরটা বলো। পোয়েট হবে, পোয়েট। হ্যাঁ, কারণ বলো। আর অ্যাক্টর, আর্টিস্ট, মিউজিশিয়ান, মানে ওটা একটা মানে কাজের সাথে যুক্ত, কিন্তু পোয়েটরা শুধু পড়াশোনার সাথে যুক্ত, এর জন্য হতে পারে। কাইন্ড অফ, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা পোয়েট হবে, তার কারণ হচ্ছে বাকিরা তোমার স্টেজে পারফর্ম করে, এখন কবি হচ্ছে স্টেজে পারফর্ম করে না, ঠিক আছে, এটা পুরোপুরি সত্যি নয়, তো এখন কবিরাও স্টেজে পারফর্ম করছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে জেনারেলি বাকিরা হচ্ছে স্টেজে পারফর্ম করার জন্য বিখ্যাত, কিন্তু পোয়েট স্টেজে পারফর্ম খুব একটা করে না, তো সেই জন্য অ্যান্সারটা হবে পোয়েট। ঠিক আছে, তাহলে 5টা ক্লাসিফিকেশন হয়ে গেল। নেক্সট চলে এসো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এ আমাদের পদ্ম রয়েছে। হয়েছিল স্যার। তাহলে 17 থেকে শুরু করে দাও, 16 পর্যন্ত না 15 পর্যন্ত। আচ্ছা 16 থেকে শুরু করো। স্যার বলছি 11 অবধি হয়েছিল না? না স্যার 15 পর্যন্তই হয়েছিল। আচ্ছা তাহলে ভোট বেশি আছে 15-তে, তাহলে 16 থেকে শুরু করো। ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন মার্কে মেবি গন্ডগোল হয়েছে তাহলে। হুম, স্যার এটা পেরু হবে কি? কেননা না। ডোনাল্ড পেরু নয়, আরেকবার চেক করো।
আচ্ছা, এটা তাহলে কারো হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। এটা তোমাকে বলেছে কি, ওকা পেরু মানে হচ্ছে ফাইন ক্লোথ। তাহলে ওটা হচ্ছে 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে ওকা পেরু মানে হচ্ছে ফাইন ক্লোথ। নেক্সট বলেছে মেটালিসা মানে হচ্ছে ক্লিয়ার ওয়াটার। আর ডোনালিসা পেরু মানে হচ্ছে ফাইন ক্লিয়ার ওয়েদার। এবারে আমরা কমন দেখব যে এখানে ওয়েদার তো কোথাও কমন নেই, তাহলে ওয়েদারের সাথে যারা বসে আছে ফাইন আর ক্লিয়ার, এটা কোথাও তো কমন আছে। ক্লিয়ার শব্দটাকে যদি আমি দেখি তাহলে সেকেন্ড স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্টে কমন আছে। বাঁ দিকে সেকেন্ড স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্টের মধ্যে কমন হচ্ছে লিসা। তার মানে লিসা শব্দটার অর্থ হচ্ছে ক্লিয়ার। এরপরে চলে এসো ফাইন শব্দটা। ফাইন শব্দটা এখানে আছে আর এখানে আছে, মানে 1 নম্বর আর 3 নম্বরে আছে। 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে কমন হচ্ছে পেরু, তাহলে পেরু মানে হচ্ছে ফাইন। এবার যদি আমরা 3 নম্বরটাকে দেখি তাহলে ফাইন মানে হচ্ছে পেরু, ক্লিয়ার মানে হচ্ছে তোমার লিসা, তাহলে পড়ে রয়েছে এখানে ওয়েদার আর এখানে পড়ে রয়েছে ডোনা, তাহলে ডোনা মানে হচ্ছে ওয়েদার, তাহলে ওয়েদারের কোড হচ্ছে ডোনা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কমনটা আমরা এদিকে যেভাবে নিচ্ছি, যে বাক্যগুলোতে নিচ্ছি বাঁ দিকে, সেই বাক্যগুলোকেই তোমাকে চেক করতে হচ্ছে। আর কমনটা এমন ভাবে নিচ্ছি, তোমাকে চেয়েছে ওয়েদার, ওয়েদারের পাশে যে শব্দ, ওয়েদার তো কমন নেই, ওয়েদারটাকে আমি ফার্স্টে চেক করলাম। ওয়েদারের পাশে যে শব্দগুলো বসে আছে সেগুলোকে চেক করো যে কোথায় কোথায় কমন হচ্ছে। ঠিক আছে, নেক্সট 17। স্যার বিএডটা হবে? প্রথম লেটারটাকে দেখলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এস থেকে আর মানে 1 মাইনাস করছে। ঠিক আছে, তাহলে তোমার ডাব্লিউ থেকে যদি আমি 1 মাইনাস করি, ইউভি ডাব্লিউ মানে ডাব্লিউর আগের লেটারটা হচ্ছে ভি, তার মানে তোমার স্টার্ট হবে ভি দিয়ে। ঠিক আছে, এখানে ফার্স্ট লেটারটাকে আমরা -1 করেছি, এখানে ফার্স্ট লেটারটাকে যদি আমি -1 করি তাহলে ভি আসছে, ভি দিয়ে একটাই অপশনে আছে, সুতরাং অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট,
সি একটা হবে কি? সেটা চলো চেক করে। তাহলে রাষ্ট্রিকেট আর ইউ স্যার বি বি হচ্ছে, মানে দুটো অপশন হচ্ছে। আচ্ছা, রাষ্ট্রিকেটকে লেখা হচ্ছে QTTUI DBHD তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, আর থেকে কিউ, PQR মানে আর এর আগেটা হচ্ছে কিউ -1, TU -1, S থেকে T +1, T থেকে U +1, আইটা কোনো চেঞ্জ হয়নি, C থেকে D +1, A থেকে B +1, T থেকে S আগেরটা, E থেকে D আগেরটা। তাহলে প্যাটার্ন হচ্ছে -1 -1 +1 +1, তারপরে নো চেঞ্জ, +1 +1 -1 -1। তাহলে সেই প্যাটার্নে যদি আমরা স্ট্যাটিস্টিককে ফেলে দিই, তাহলে এবারে এটা বসে -1 -1 +1 +1, তারপরে আইটা একই থাকবে, আই থাকবে, তারপরে +1 +1 -1 -1, এবার এগুলো বসে দিলেই হয়ে যাবে। তাহলে এস থেকে এক বিয়োগ করলে হচ্ছে PQRS আর টি থেকে এক মাইনাস করলে এস, এখানে এক যোগ করছে বি, এখানে এক যোগ করলে ইউ, এক যোগ করলে টি, এক যোগ করলে ইউ, এক বিয়োগ করলে আই থেকে এক বিয়োগ করলে FGHIH, আর সি থেকে এক মাইনাস করলে বি। তাহলে RSBUI TUHB অপশন বি তে আছে। তাহলে অ্যান্সারটা হবে অপশন বি। নেক্সট 19, স্যার অপশন সি। আচ্ছা, তাহলে এখানে আর থেকে পি প্রথম লেটারটা মানে PQR, অর্থাৎ তুমি কি করছো -2 করছো, তাহলে এস থেকে যদি আমি -2 করি তাহলে কি আসবে? তাহলে কিউ দিয়ে স্টার্ট হবে, কিউ দিয়ে স্টার্ট একটা অপশনই আছে, অপশন সি। নেক্সট 20, অপশনের এই হচ্ছে মজা, ঠিক আছে? মানে এখানে যে তোমার অপশন না থাকতো পুরোটা করে তোমাকে দেখতে হতো।
স্যার অপশন ডি। অপশন ডি, দিল্লি, তাই তো? তাহলে এখানে বর্ন কে লেখা হচ্ছে, আচ্ছা বর্নটাকে লেখা হচ্ছে APQON, APQON। না, এখানে 4টা লেটার আছে কোডিং এ, আর ডিকোডিং এর ক্ষেত্রে 5টা লেটার আছে। নাও বি থেকে যখন এ তে যাচ্ছ -1 করছো, ও থেকে পি মানে +1, আর থেকে কিউ মানে -1, এন থেকে ও -1, তাই তো? -1 +1, আচ্ছা না, এন +1 হবে, এটা এন থেকে ওতে যাচ্ছে +1। লাস্টে যে এনটা আছে সেটা করতে গেলো, সেটা হচ্ছে ওই যে লাস্টে যে লেটারটা আছে ওটাকে রিপিট করা হয়েছে। তাহলে আমাদের প্যাটার্নটা হচ্ছে +1 -1 +1 -1 +1, তারপর একটা লাস্টের লেটারটাকে রিপিট। ঠিক আছে, এটার জন্য আমাদের আরেকটা করা হয়েছে, দেখো এখানেও সেম জিনিস হচ্ছে -1 +1, তারপর এল থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কে, এ এর সাথে 1 যোগ করলে হচ্ছে বি, সি থেকে 1 বিয়োগ করলে বি, কে এর সাথে 1 যোগ করলে এল, এবং লাস্টে লেটারটা রিপিট হয়েছে কে। তাহলে সেই হিসেবে গ্রিড শব্দটাকে যদি আমরা করি, তাহলে জি থেকে 1 মাইনাস করলে এইচ, জি এর পরেরটা এইচ, জি এর আগেরটা এফ, আর এর সাথে 1 যোগ করলে এস, আই এর সাথে 1 বিয়োগ করলে এইচ, ডি এর সাথে 1 যোগ করলে ই, আর লাস্টে ডিটা রিপিট হবে। মানে অ্যান্সারটা হচ্ছে এফ এস এইচ ডি, এফ এস এইচ ডি, অপশন ডি তে আছে। তাহলে কোডিং এর ক্ষেত্রে 5টা প্রশ্ন হলো। নেক্সট চলে এসো ডাইরেকশন। বলো কত দূর হয়েছিল? এক্সারসাইজ 7 পর্যন্ত হয়েছিল স্যার। 7 পর্যন্ত হয়েছিল। তাহলে আজকে 8, 9, 10 করো। স্যার ডাইরেকশনে 8, 9, 10 হয়ে গেছিল। ও 8, 9, 10 হয়ে গেছিল। তাহলে 11 থেকে করো। স্যার অ্যান্সার কি নর্থ ইস্ট হবে? নর্থ ইস্ট হবে। তাহলে এখানে আমি ফার্স্টে শর্টকাটে দেখাই। শর্টকাটটা হচ্ছে যে তুমি ইস্টের দিকে মুভ করে আছো, মানে এদিকে। এবারে আমি বলেছিলাম ক্লকওয়াইজের ভ্যালু হচ্ছে 100 আর অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু হচ্ছে 145। বড় থেকে ছোট বিয়োগ করো। 145 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি তোমাকে ঘোরাতে হবে। এবার কোন দিকে ঘোরাতে হবে? তোমাকে জিজ্ঞেস করেছে ইন হুইচ ডাইরেকশন আই এম ফেসিং নাও, এখন আমার মুখটা কোন দিকে, তাহলে বড় ভ্যালুটাকে নিতে হবে। তাহলে এখানে বড় ভ্যালু হচ্ছে 145, এবং 145 এর ক্ষেত্রে কাকে ইন্ডিকেট করছে? এসিডব্লিউ, মানে অ্যান্টি ক্লকওয়াইজকে ডিনোট করছে। তাহলে ইস্ট থেকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে যদি ঘোরে, মানে ঘড়ি কাঁটার বিপরীতে যদি ঘোরে,
তাহলে অ্যান্সারটা হয়ে গেল নর্থ ইস্ট। ঠিক আছে, এটা মুখোমুখিই হবে যদি শর্টকাটটা জানা থাকে। আর যদি ছবি এঁকে করো তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে আমি ইস্টের দিকে মুখ করে আছি, সেখান থেকে 100 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলাম। আচ্ছা, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ এই দিকে ঘুরছে। এইদিকে 100 ডিগ্রি ঘোরা মানে দেখো এইখান থেকে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সাউথ পর্যন্ত। মানে 100 ডিগ্রি ঘোরা মানে 90 থেকে আর একটু বেশি যাবে, অর্থাৎ এই বরাবর আসবে, সাউথ ওয়েস্টে আসবে। এখানে আসার পরে লোকটা আবার কি করছে, 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। 145 ডিগ্রিকে তুমি লিখতে পারো 100 + 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 100 + 45 ডিগ্রি হলে লোকটা তো 100 ডিগ্রি ঘুরে এখানে এসছে। তাহলে এখান থেকে যদি আরো 100 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তাহলে আবার পূর্ব দিকে চলে এলো। ঠিক আছে, 100 ডিগ্রি ঘুরে এখানে গেছিল, আবার 100 ডিগ্রি ঘুরে এখানে এলো ইস্টের দিকে। ইস্ট থেকে আবার এই দিকে ঘুরছে ঘড়ি কাঁটার বিপরীতে। কতটা গুলো? 45 ডিগ্রি ঘুরলো। তাহলে তোমার এখন ব্যক্তিটা কোন দিকে আছে? নর্থ ইস্টের দিকে মুখ করে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কি অ্যান্সারটা বলো। নর্থ ইস্ট। 11টা নর্থ ইস্ট। হ্যাঁ, পাওয়ারটা বলো। থার্টি ফাইভ হবে। 35 হবে। হ্যাঁ 35 ইস্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো, ফার্স্টে আমি এটাকে শর্টকাটে করছি। শর্টকাটে আমি বলেছিলাম এইভাবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। স্যার এটা তো সাউথ মনে হচ্ছে। আচ্ছা, ডাইরেকশনটা সাউথ বলছো, আর ভ্যালুটা কত এসছে? স্যার আমার 35 ইস্ট এসছে। 25 ইস্ট। আচ্ছা ঠিক আছে, চেক করে নাও। তাহলে ইস্টে ব্যক্তিটা হেঁটেছে 75 মিটার। ইস্টের তলায় লিখলাম 75। হি টার্নস টু দ্য লেফট। পূর্ব দিক থেকে যদি আমি বাঁ দিকে নিই তাহলে আমি উত্তর দিকে যাচ্ছি। লেফট রাইটে গন্ডগোল হয়, এরকম কেউ আছো? কেউ নেই, তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা, পূর্ব দিক থেকে আমি বাঁ দিকে যাচ্ছি মানে উত্তর দিকে যাচ্ছি, তাহলে উত্তর দিকে কতটা গেছি? 25। এগেন হি টার্নস টু দ্য লেফট, সেখান থেকে আবার বাঁ দিক নিল। আচ্ছা, উত্তর থেকে বাঁ দিক নিলে হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে হচ্ছে 40। এগেন হি টার্নস টু দ্য লেফট। আচ্ছা, পশ্চিম থেকে বাঁ দিকে যাচ্ছে মানে সাউথে যাচ্ছি, সাউথে যাচ্ছি 25। তাহলে নর্থ আর সাউথ কেটে গেল। আমি বলেছিলাম এখানে তুমি কি করবে, বড় থেকে ছোট বিয়োগ করবে। এখন বড় হচ্ছে 75, ছোট হচ্ছে 40। 75 থেকে 40 বাদ দিয়ে দাও, হচ্ছে 35। আর ডাইরেকশনটা ছোটটাকে কেটে দাও। ডাইরেকশনটা কি হচ্ছে? ডাইরেকশনটা হচ্ছে ইস্ট। তাহলে
শুরু যে পয়েন্ট মানে যেখান থেকে সে স্টার্ট করেছিল সেই পয়েন্ট থেকে সে 35 মিটার পূর্ব দিকে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাটে। এবার আমি ডিটেলসটা দেখাচ্ছি। যে দীপক হচ্ছে পূর্ব দিকে 75 মিটার হাঁটলো। স্যার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, একটু জোরে বলবো? না বলছি একটু শর্টকাটটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? আচ্ছা, শর্টকাটটা হচ্ছে যে তুমি ফার্স্টে এদিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে নেবে। ফার্স্টে ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ লিখে নেবে আগে থেকে। লেখার পরে তোমার যেরকম ভ্যালুগুলো আছে সেইভাবে পুট করে দেবে। যেমন দীপক ইস্টের দিকে হেঁটেছে, কতটা হেঁটেছে? 75। তাহলে ইস্টের তলায় আমি লিখলাম 75। সেখান থেকে সে বাঁ দিকে নিয়েছে। লেফট আর রাইটের কনসেপ্টটা ভালোভাবে মনে রাখতে হবে। তুমি আছো পূর্ব দিকে, তাহলে এখান থেকে তুমি বাঁ দিকে যাচ্ছ, তাহলে পূর্ব দিক থেকে বাঁ দিকে গেলে আমার হচ্ছে উত্তর দিক, তুমি নর্থে চলে আসছো। এবার নর্থে কতটা হেঁটেছো? না 25 মিটার। তাহলে নর্থের তলা লিখলাম 25। এখন আমি নর্থের ডাইরেকশনে আছি, সেইখান থেকে আমি কি করছি? বাঁ দিকে যাচ্ছি। তাহলে উত্তর থেকে যদি আমি বাঁ দিকে যাই তাহলে হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। পশ্চিম দিকে কতটা গেছি? 40। তাহলে পশ্চিমের তলায় লিখলাম 40। সেখান থেকে আমি বাঁ দিকে টার্ন নিচ্ছি। তাহলে ওয়েস্ট থেকে যদি আমি বাঁ দিকে টার্ন নিই তাহলে আমি সাউথের দিকে যাবো। তাহলে সাউথের দিকে কতটা গেছে? 25 মিটার। তাহলে সাউথের তলায় লিখলাম 25। নর্থ আর সাউথের ভ্যালুটা সেম এলো। সেম আসলে কেটে দাও। অ্যাকচুয়ালি বিয়োগ হয়, মানে পরস্পর বিপরীত যে ডাইরেকশন গুলো আছে না। দেখো নর্থ আর সাউথ কেন নিয়েছি আমি? কারণ এই দুটো 180 ডিগ্রি কোণ করছে। ইস্ট আর ওয়েস্ট কেন নিয়েছি? কারণ এই দুটো 180 ডিগ্রি কোণ করছে। তাহলে ভ্যালুগুলো সেম হয়ে যাচ্ছে, মানে এগুলোকে তুমি কেটে দিতে পারো। 25 - 25 করলে 0 হবে। এখানে 75 আর 40 ইস্ট আর ওয়েস্টের মধ্যে ছোট ভ্যালুটাকে কেটে দাও, তাহলে ডাইরেকশনটা পেয়ে যাচ্ছ ইস্ট। মানে স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে যে ডাইরেকশনটা হবে সেটা হচ্ছে ইস্ট। এই যে ডাইরেকশনটা সেটা হচ্ছে শুরু থেকে শেষ। এবং যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে অতটা দূরত্ব না, যে ভ্যালুটা পাচ্ছ সেটা কি করবে? বড় থেকে ছোটটাকে বিয়োগ করবে। ইস্ট আর ওয়েস্টের মধ্যে ছোট কোনটা? না 40। 40টাকে কেটে 75 থেকে বিয়োগ করে দাও, তাহলে ভ্যালুটা পেয়ে যাচ্ছ 35। অর্থাৎ ডাইরেকশন আগেই পেয়ে গেছো, ভ্যালুটা বের করার জন্য তোমাকে বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, কখনোই ইস্টের সাথে নর্থ সাউথ বিয়োগ হয় না। ইস্টের সাথে ওয়েস্ট হবে বিয়োগটা, আর নর্থের সাথে সাউথ হবে। ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে এইটা। এবার আমরা দেখবো, ছবি এঁকে দেখি। তাহলে দীপক গেছে ইস্টের দিকে 75 মিটার। তাহলে ইস্টে এই দিকটা তুমি ধরলে 75। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে 25 মিটার গেছে। তাহলে এইখান থেকে সে টার্ন নিয়েছে, এতটা এসছে 25 মিটার। সেখান থেকে আবার বাঁ দিকে টার্ন নিয়ে 40 মিটার গেছে। আচ্ছা, এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়েছে, মানে এইদিকে যাচ্ছে 40 মিটার। 40 মানে হচ্ছে 75 থেকে ছোট হবে। সেখান থেকে সে আবার বাঁ দিকে টার্ন নিয়েছে, দিয়ে 25 মিটার গেছে। আচ্ছা, আবার যদি বাঁ দিকে টার্ন নিয়ে 25 মিটার যায় তাহলে এই পয়েন্টে আসবে। এটাও 25, এটাও 25। তোমাকে এবার জিজ্ঞেস করেছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটা দূরত্বে আছে, মানে এইটা। তাহলে টোটালটা 75, তার মধ্যে এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার 40। তাহলে এই ভ্যালুটা হবে 75 - 40, অর্থাৎ 35। তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে পূর্ব দিকে 35 মিটার দূরত্বে রয়েছে। ঠিক আছে, নাও 13। এক
কিলোমিটার হবে? 1 কিলোমিটার, হ্যাঁ। এদের 13টা আমি আর ডেসক্রাইব করছি না, কারণ 12 আর 13 ছবিটা প্রায় একই রকমের। আমি শর্টকাটে বলে দিচ্ছি। রোহান 3 কিলোমিটার নর্থে গেছে, তাহলে নর্থের নিচে 3 লিখলাম। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিচে, তাহলে নর্থ থেকে বাঁ দিকে যাওয়া মানে হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। পশ্চিম দিকে গেছে 2 কিলোমিটার, তাহলে ওয়েস্টের তলায় লিখলাম 2। সেইখান থেকে সে বাঁ দিক টার্ন নিয়েছে, তাহলে পশ্চিম থেকে বাঁ দিকে টার্ন নেওয়া মানে সাউথের দিকে গেছে। সাউথের দিকে কতটা গেছে? 3। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়েছে, তাহলে সাউথ থেকে বাঁ দিকে টার্ন নেওয়া মানে হচ্ছে পূর্ব দিকে যাওয়া। পূর্ব দিকে কতটা গেছে? 3 কিলোমিটার, মানে ইস্টের তলায় আমি লিখলাম 3। এবারে নর্থ আর সাউথের ভ্যালুটা সেম হচ্ছে, কেটে দাও। এখানে তোমার বড় থেকে ছোট বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলাম 1। এবার ডাইরেকশনটা কি হবে? ছোটটাকে কেটে দাও, মানে ডাইরেকশনটা হচ্ছে ইস্ট, তাহলে 1 কিলোমিটার ইস্ট। তাহলে স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে ওই ব্যক্তিটা 1 কিলোমিটার পূর্ব দিকে আসে। ঠিক আছে, ডাইরেকশন বেশি নয়, ডাইরেকশন 3টে করেই হোক বা 2টো করে হোক। আজকে 13 পর্যন্ত হলো, পরের দিন 14 থেকে স্টার্ট করবো। নেক্সট আমরা চলে আসছে ব্লাড রিলেশনে। ব্লাড রিলেশনে আমাদের কতদূর হয়েছিল? স্যার 11 পর্যন্ত হয়েছিল। 11 পর্যন্ত হয়েছিল, আচ্ছা। আচ্ছা, নেক্সট আমরা আসছি টাইপ 2। টাইপ 2টা হচ্ছে কোডেড রিলেশন। কোডেড মানে হচ্ছে এই কোডগুলো তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে, চেঞ্জও হতে পারে। মানে এখানে বলা আছে a প্লাস বি মানে হচ্ছে এ হচ্ছে বি এর ছেলে, কিন্তু কোডটাকে চেঞ্জও করে দিতে পারে। সুতরাং এটা তোমাকে দেওয়া থাকবে পরীক্ষা, এটা নিয়ে চিন্তা করতে হবে না, এগুলোকে মুখস্থ করার দরকার নেই। তাহলে প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ছেলে, আমি ছোট করে লিখে রাখছি এখানে। প্লাস মানে হচ্ছে ছেলে, মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে ওয়াইফ, স্টার মানে হচ্ছে ব্রাদার, স্ল্যাশ মানে মাদার, আর ইকুয়াল টু মানে হচ্ছে সিস্টার। অর্থাৎ সম্পর্কটা এভাবে দেওয়া আছে যে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ছেলে। মানে ধরো ওর জায়গায় যদি আমি অন্য কিছু লিখি, ধরো আমি যদি লিখি পি এম প্লাস এন, তার মানে কি বোঝাবে? তার মানে বোঝাবে প্রথম জন হচ্ছে এম, মানে এম হলো এন এর ছেলে। জিনিসটাকে আমরা এক্সপ্রেস করবো এইভাবে, এম হলো এন এর ছেলে। ঠিক আছে, এইভাবে। স্যার এটা কতটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ মানে 11 পর্যন্ত হয়েছিল তো, এটা কতটা বুঝতে পারছি না। হ্যাঁ, 11 হয়েছিল, মানে টাইপ 1 কমপ্লিট হয়ে গেছিল। হ্যাঁ, এবারে আমি করাচ্ছি টাইপ 2, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোডেড রিলেশন। তার মানে এখানে তোমার কোডেড রিলেশনের ক্ষেত্রে এই সমস্ত সিম্বলগুলো তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে, সেই সিম্বলগুলোর ভিত্তিতে তোমাকে অ্যান্সার করতে হবে। এবারে প্রত্যেকটা রিলেশনে দেখো প্রথম জন দ্বিতীয় জনের কে হয়। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ছেলে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের স্ত্রী। এইভাবে যখন তোমাকে দেওয়া আছে, ধরো একেরটা আমি সলভ করছি, 2 থেকে তোমরা সলভ করবে। এটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো? এটাকে আমরা ভাঙবো পি প্লাস আর এবং আর মাইনাস কিউ হিসেবে। স্যার এই মানে যেগুলো রয়েছে না প্লাস মাইনাস, এগুলো সিম্বলগুলো একটু আরেকবার বলবেন? নেটের প্রবলেমের জন্য হেজি হয়ে গেছিল। হ্যাঁ, সিম্বলগুলো ওই যে ওখানে লেখা আছে, এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর ছেলে। আচ্ছা, ওগুলো মানে ওরকম দেওয়া থাকবে তাই তো? এগুলো তোমাকে দেওয়া লেখাই থাকবে। থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওগুলো ঠিক লেখা আছে। থাকবে, তুমি চেঞ্জও করে দিতে পারো। সুতরাং এগুলোকে মুখস্থ করো না যে এটা ইউনিভার্সাল বলে, মুখস্থ করো না। ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে প্লাস মানে হচ্ছে ছেলে,
এ হলো বি এর ছেলে, মাইনাস মানে বোঝাবে এ হচ্ছে বি এর স্ত্রী। এইভাবে চলতে থাকবে। যখন তোমাকে এই রাশিটা দেওয়া রয়েছে, এই রাশিটাকে আমি দুটো অংশ ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে পি প্লাস আর, আর একটা হচ্ছে আর মাইনাস কিউ। তাহলে প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ছেলে। কে কার ছেলে হবে? প্রথম জন দ্বিতীয় জনের ছেলে হবে। মানে পি হচ্ছে আর এর ছেলে। আমি ছবি আঁকছি, পি হলো আর এর ছেলে। এবার বলেছে আর মাইনাস কিউ, মাইনাস মানে হচ্ছে ওয়াইফ, তার মানে আর হলো কিউ এর স্ত্রী, কাপল সাইন, এখানে কিউ, আর হলো কিউ এর স্ত্রী। এবার অপশন টেস্ট করো। ফার্স্ট অপশনে বলা হয়েছে কিউ ইজ দ্য ফাদার অফ পি। এখন দেখো কিউ কি পি এর বাবা হচ্ছে? পি এর মা হচ্ছে আর, তার বর হচ্ছে কিউ, তাহলে ডেফিনেটলি কিউ পি এর বাবা হচ্ছে। তাহলে কিউ ইজ দ্য ফাদার অফ পি, অর্থাৎ অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা করো। আমি এখানে শর্টের সব লিখে দিয়েছি। তোমরা একবার চিহ্নগুলো লিখে নেবে, কারণ আমি যখন পেজটাকে পড়ে যাব এগুলো আর দেখতে পারবো। স্যার এই ফোর্থটা কি লিখেছেন এটা এই স্ল্যাশ দিয়ে? মা 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 স্যার অপশন সি। অপশন সি, হ্যাঁ। পি স্টার আর, স্টার মানে হচ্ছে ভাই, মানে পি হচ্ছে আর এর ভাই, আর স্ল্যাশ কিউ, স্ল্যাশ মানে হচ্ছে মাদার, মানে আর হচ্ছে কিউ এর মা, আর হচ্ছে কিউ এর মা। এবার অপশন গুলোকে দেখো। প্রথম অপশনে বলেছে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ। পি আর কিউ তো আলাদা জেনারেশনে আছে, কোনো রকম ভাবে ভাই হবে না। পি ইজ দ্য ফাদার অফ কিউ। আচ্ছা, কিউ এর মা হচ্ছে আর, আর এর স্বামীকে বা হাজবেন্ডকে সেটা তোমাকে বলে দেয়নি, সুতরাং কিউ এর বাবা পি হতে পারে না। আচ্ছা, পি ইজ দ্য আঙ্কেল অফ কিউ। কিউ এর মা হচ্ছে আর, মায়ের ভাই হচ্ছে পি, তাহলে মায়ের ভাই হচ্ছে মামা, তাহলে পি হচ্ছে কিউ এর মামা, আর মামা মানে হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল। এখানে ম্যাটার্নাল আঙ্কেল নেই, আঙ্কেল আছে, তাহলে ওটাই হবে। তাহলে 2 এর অ্যান্সারটা হচ্ছে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 3। সেটা কি হবে? P is the daughter of Q, তাই তো? আর কে বলবেন? স্যার অপশন এ। অপশন এ আর অপশন বি, দুটো অ্যান্সার এসেছে, চেক করছি। স্যার অপশন বি মানে পি ইজ দ্য ডটার অফ কিউ। আচ্ছা, ইকুয়াল টু মানে হচ্ছে সিস্টার, মানে পি ইজ দ্য সিস্টার অফ আর,
P is the sister of R. R plus Q. প্লাস মানে হচ্ছে ছেলে, তার মানে R হচ্ছে Q এর ছেলে, R হলো Q এর ছেলে। এবার প্রথমে তোমাকে বলেছে P is the aunt of Q। P Q এর আন্ট কোনোভাবেই হতে পারে না, কারণ P নিচে বসে আছে, আর আমরা জানি নিচে যারা বসে তারা বয়সে ছোট হয়। মানে Q এর ছেলে হচ্ছে R, তার বোন হচ্ছে P, মানে P হচ্ছে অ্যাকচুয়ালি Q এর মেয়ে। কারণ Q এর ছেলে আর ছেলের বোন কি হবে? মেয়ে হবে, এরা ভাই বোন। সুতরাং P is the daughter of Q। ওকে, নেক্সট। স্যার এ। He is the aunt of Q। হ্যাঁ স্যার এটাই হবে, পি ইজ দ্য আন্ট অফ। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাকে বলেছে ইকুয়াল টু। ইকুয়াল টু মানে হচ্ছে সিস্টার, তাহলে P is the sister of R। R slash Q, slash মানে হচ্ছে মাদার, তাহলে R is the mother of Q। এবার তোমাকে বলেছে P is the aunt of Q। আচ্ছা, P Q এর কি হয় দেখে নাও। Q এর মা হচ্ছে R, মায়ের বোন হচ্ছে P, তাহলে মায়ের বোনকে আমি বলবো মাসি, মানে P is the aunt of Q। অথবা অপশন ঠিক আছে। তাহলে এই প্যাটার্নে আমাদের 4টে প্রশ্ন ছিল, ঠিক আছে। 5এর প্রশ্নটাও তোমরা ট্রাই করবে। এখানে চিহ্নগুলো চেঞ্জ করে দিয়েছে। কিভাবে চেঞ্জ করেছে দেখো। ডলার মানে কি বলেছে? ডলার মানে হচ্ছে ফাদার, স্টার মানে বলেছে মাদার, @ মানে বলেছে ওয়াইফ। এবার তোমাকে জিজ্ঞেস করেছে এই যে নিচের যে তোমার 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটাতে তোমার বোঝাবে M is the maternal grandmother of N, মানে M হচ্ছে N এর ঠাকুমা হবে। M কি হবে? ঠাকুমা N এর। প্রতিটা অপশন তুমি চেক করো, 4টে অপশন না হলে অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস। ফার্স্ট অপশন এ থেকে ট্রাই করো।
এখানে আমরা অ্যান্সার পেলাম না, তার মানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি অপশন ডি টাকে চেক করছি। অপশন ডি তে কি বলেছে? এম স্টার। স্টার মানে কি? মাদার। মানে এম হচ্ছে আর এর মা, এম হচ্ছে আর এর মা। আর @n @t মানে হচ্ছে ওয়াইফ, মানে আর হচ্ছে টি এর ওয়াইফ। টি বসে গেল বাক্সের মধ্যে। টি @n মানে হচ্ছে ওয়াইফ। দেখো এটা তো হতেই পারে না, কারণ দুটো ওয়াইফ চলে আসছে, মানে আর হচ্ছে টি এর স্ত্রী, আবার টি হচ্ছে এন এর স্ত্রী, সুতরাং এটা হতে পারে না কোনোভাবেই। তাহলে অপশন ডি কেটে গেল। ঠিক আছে, এইভাবে অপশনগুলোকে চেক করতে হবে। এবার বলো তাহলে চারটে অপশনের মধ্যে আর কোনটা হবে? স্যার অপশন ই। অপশন ই নান অফ দিস? না, নান অফ দিস হবে না, এর মধ্যে থেকে একটা অ্যান্সার হবে। অ্যান্সারটা হবে অপশন এ, প্রথমটাতেই হয়ে যাবে। চেক করে নাও। এম স্টার টি। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে মাদার, তাহলে এম হচ্ছে টি এর মা। টি $n, ডলার মানে হচ্ছে ফাদার, মানে টি হচ্ছে এন এর বাবা, টি হচ্ছে এন এর বাবা। এখান থেকে তো অ্যান্সার হয়ে যাচ্ছে, পরেরটা লাগছেও না। তোমাকে চেয়েছিল এন এর ঠাকুমা হতে হবে এম, তুমি এখানে দেখো এন এর বাবা হচ্ছে টি, তার মা হচ্ছে এম, বাবার মা, এন এর দিক থেকে দেখলে বাবার মা হয়ে গেল এম, বাবার মা মানে ঠাকুমা, তাহলে এম হচ্ছে এন এর ঠাকুমা। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ। ঠিক আছে, তাহলে আমরা নতুন জিনিস দেখলাম যে এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখতে হয়, কোনোটা যদি না হয় তাহলে লাস্টে আমাদের নান অফ দিস করতে হবে। আপাতত অপশন এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যার একবার একটুখানি উপরে যান, একবার একটুখানি দাঁড়ান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6 থেকে 7। 6 থেকে 7 এখানে কি বলেছে এটা কনসিয়াসলি দেখো। স্টার মানে হচ্ছে ব্রাদার, স্ল্যাশ মানে ফাদার, কিন্তু উল্টো দিক থেকে। মানে এতক্ষণ আমরা কি করছিলাম যে এ স্টার বি, মানে এ হচ্ছে বি এর ভাই, এ হচ্ছে বি এর ভাই, কিন্তু এখানে স্ল্যাশ মানে উল্টো দিকে বলেছে। অর্থাৎ এতক্ষণ আমরা দেখছিলাম প্রথম জন দ্বিতীয় জনের কে হয়, স্ল্যাশ মানে বলেছে দ্বিতীয় জন প্রথম জনের কে হয়। তাহলে এখানে আমাদের কনসিয়াস থাকতে হবে যে বি হচ্ছে এ এর বাবা উল্টো দিক থেকে, দ্বিতীয় জন হচ্ছে প্রথম জনের বাবা, বাকিগুলো আবার প্রথম দিক থেকে। প্লাস মানে এ ইজ দ্য সিস্টার অফ বি, মাইনাস মানে এ ইজ দ্য মাদার অফ বি। অর্থাৎ বাকিগুলো ঠিকঠাক আছে আগেগুলোর মতোই, কিন্তু স্ল্যাশ মানে উল্টো দিক থেকে আসে। এটাকে বলে রিভার্স, এটাকে বলে রিভার্স সম্পর্ক বা রিভার্স রিলেশন। এবার তোমাকে জিজ্ঞেস করেছে 6 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং মিন্স কিউ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ কে। কে কাকা কিউ হবে কোনটাতে? ঠিক আছে, তাহলে কিউ হবে কে এর কাকা, মানে কে এর বাবার ভাই হচ্ছে কিউ। এটা তোমাকে হতে হবে। আমরা অপশন টেস্ট করব না। এ বি সি ক্যাপিটালে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চয়েস। এই তিনটে চয়েসের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার দিতে হবে। ফার্স্টে আমি এটাকে ট্রাই করব।
না, আমি অপশনে ট্রাই করব না, আমি অপশন এটাকে দেখেই কেটে দেব। এবার কেন কাটছি সেটা বলি। দেখো এখানে কিউ তো কে এর কাকা হবে, মানে কিউ এর জেন্ডারটা কি হচ্ছে, মেল হচ্ছে, মেল ফিগার হচ্ছে। লাস্টে যে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়, কিউ লাস্টে বসে আছে, তাহলে কিউ এর জেন্ডার নির্ধারণ করা যাবে না। কেন যাবে না? কারণ দেখো এম স্টার কিউ, মানে এম হচ্ছে কিউ এর ভাই। এম যদি কিউ এর ভাই হয় তাহলে কিউ এম এর কি হবে? ভাইও হতে পারে, বোনও হতে পারে। তাহলে কিউ এর জেন্ডার আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে না, সুতরাং অ্যান্সারটা আমি এমনিতেই করতে পারবো না, আমি তো করবোই না, ওটাকে চোখে দেখবো, লাস্টে বসে আছে কিউ, কেটে দিলাম। তাহলে লিখে নাও এটা পয়েন্টটা, শেষে যে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। শেষে যে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। এবারে দুটো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দুটো লিখে দাও, ব্যতিক্রম বলে লিখো। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যদি কাপল থাকে। ধরে নাও এম আর কিউ যদি কাপল হতো, এম আমি জানি মেল ফিগার হচ্ছে, তাহলে ডেফিনেটলি কিউটা কি হতো, ফিমেল ফিগার হয়ে যেত। অর্থাৎ যদি কাপল থাকে সেক্ষেত্রে আমরা জেন্ডার নির্ধারণ করতে পারবো। আর যদি তোমার রিভার্স সম্পর্কে থাকে, মানে দ্বিতীয় জন প্রথম জনের কে হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা জেন্ডার নির্ধারণ করতে পারবো লাস্টের জন্য। যেমন তোমাকে যদি বলা থাকতো M/Q, যদি এটা বলা থাকতো, তাহলে স্ল্যাশ মানে দেখো রিভার্স সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় জন প্রথম জনের বাবা, অর্থাৎ কিউ হয়ে যাবে এম এর বাবা। সেক্ষেত্রে কিউ এর জেন্ডার নির্ধারণ করা সম্ভব হচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে ব্যতিক্রম। তাহলে তুমি এখানে দেখছো যে স্টার মানে হচ্ছে ব্রাদার, মানে কাপল তো হচ্ছে না। আর ব্রাদার যে রিলেশনটা তোমাকে বলা হয়েছে, প্রথম জন দ্বিতীয় জনের কে হচ্ছে, অর্থাৎ রিভার্স সম্পর্কেও নেই, সুতরাং এই দুটোর কোনোটাই হচ্ছে না। এবং কিউ লাস্টে বসে আছে, তার মানে কিউ এর জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। পুরো ম্যাটারটা বোঝা গেল? কোনো প্রশ্ন? ঠিক আছে, এবারে যখন তোমার চয়েস এ হলো না, তার মানে তুমি কোন কোন অপশন কাটছো? কোন অপশন কাটবে বলো? স্যার এখানে অনলি এ এন্ড বোথ এ এন্ড বি টা কেটে যাবে। হ্যাঁ, তাহলে অনলি এ আর হবে না, এ যেহেতু হবে না, বোথ এ এন্ড বি সেটাকেও তুমি কেটে দিচ্ছ। এখন তোমাকে বি চেক করতে হবে, সি চেক করতে হবে। আচ্ছা, বি এরটা চেক করে দেখো হচ্ছে কিনা। স্যার অ্যানসার অপশন সি এসেছে। অপশন সি এসছে না, অনলি সি, তাই তো? হুম, আচ্ছা, রিভার্স সম্পর্কটা মাথায় রেখেছো তো? মনে হয় গন্ডগোল হয়েছে। হ্যাঁ ওটা ঠিক আছে, পড়েছি। B/N মানে কে কার বাবা বলো তো? একবার বলুন স্যার। বলছি B/N এখানে কে কার বাবা? পি স্ল্যাশ এম বললেন তো? হ্যাঁ, ওটা হচ্ছে B/N, হ্যাঁ। এম পি এর বাবা। আচ্ছা, এ হচ্ছে বি এর বাবা, হ্যাঁ। তো যাই হোক, আরেকবার চেক করো, অ্যান্সারটা ভুল হয়েছে। স্যার এটা বি হচ্ছে। বি এরটা হচ্ছে, তাই তো? আচ্ছা, বি এরটা আমি চেক করছি। প্রথমে বলেছে কে স্টার বি, স্টার মানে কি ব্রাদার, মানে কে হচ্ছে বি এর ভাই, কে হচ্ছে
এর ভাই। নেক্সট বলেছে বি স্ল্যাশ এন, স্ল্যাশ মানে উল্টো দিক থেকে হবে, তার মানে এন হচ্ছে বি এর বাবা, এন হচ্ছে বি এর বাবা। এন স্টার কিউ, স্টার মানে ব্রাদার, মানে এন হচ্ছে কিউ এর ভাই আর কিউ হচ্ছে ডি এর ভাই। এবার তোমাকে বলেছে কে এর কাকা কি কিউ হচ্ছে, কে এবং বি এই দুজনের বাবা হচ্ছে এন এবং বাবার ভাই হচ্ছে কিউ, তাহলে বাবার ভাইকে আমরা কাকা বলতে পারি, তাহলে কিউ হচ্ছে কে এর কাকা, কে এবং বি এর কাকা হচ্ছে কিউ, তাহলে কে এর কাকা কিউ এটা আমাদের বি তে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে বি তে যেহেতু প্রমাণ হচ্ছে, তোমার অনলি সি যে অপশনটা আছে সেটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা অনলি বি হতে পারে অথবা নান অফ দিসও হতে পারে। নান অফ দিস কেন বলছি, কারণ চয়েস সি যদি তোমার অ্যান্সার হয় তখন তোমার অ্যান্সারটা তো হচ্ছে বোথ বি এন্ড সি, বোথ বি এন্ড সি যদি তোমার অ্যান্সার হয় সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে নান অফ দিস। তাহলে চয়েস সিটাকেও চেক করে নাও। সেটা অনলি বি হবে, সি হবে না। আচ্ছা মানে সি এরটা হচ্ছে না তাই তো? আচ্ছা সি এরটা আমি ট্রাই করছি। সি এরটা বলেছে কিউ স্টার এল, মানে কিউ হচ্ছে এল এর ভাই, কিউ হচ্ছে এল এর ভাই। আচ্ছা এল স্ল্যাশ আর, মানে আর হচ্ছে এল এর বাবা, রিভার্স সম্পর্ক, আর হচ্ছে এল এর বাবা, আর হচ্ছে এল এর বাবা, আর স্টার কে, মানে আর হচ্ছে কে এর ভাই। তাহলে দেখো কিউটা নিচে আছে, কেটা উপরে আছে, মানে কিউ হচ্ছে কে থেকে বয়সে ছোট, তাহলে কিউ কোনোভাবেই কে এর কাকা হতে পারে না। উল্টো দিকে হচ্ছে যে কে এর বাবা হচ্ছে আর, এই কে এর ভাই হচ্ছে আর, আর এর ছেলে হচ্ছে কিউ, মানে কিউ হচ্ছে অ্যাকচুয়ালি কে এর ভাগ্নে, ঠিক আছে, কিন্তু তোমাকে চেয়েছে কে এর কাকা হতে হবে কিউ, সুতরাং এই সম্পর্কটা হচ্ছে না। তার মানে চয়েস সিটা যেহেতু কেটে যাচ্ছে তাহলে তোমার অ্যান্সার হচ্ছে অনলি বি। ওকে, দেখো লেন্দি কোয়েশ্চেন ছিল কিন্তু হার্ড কোয়েশ্চেন ছিল না। আচ্ছা প্রথমবার করছো বলে একটু অন্যরকম কঠিন লাগতে পারে, ঠিক আছে, পুরো প্রসেসটা বোঝা গেল। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নম্বর 7-এ। 7-এরটা তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ স্ল্যাশ আর সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অপ্রয়োজনীয়। টু অ্যান্সার দ্য অ্যাবভ কোয়েশ্চেন, ওপরের প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কোন বাক্যগুলো তোমার একদমই অপ্রয়োজনীয় ছিল। এবার বাক্যগুলো বলতে এইগুলোকে বাক্য বলছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বাক্য, এটা 2 নম্বর বাক্য, প্লাস ডি যেটা আছে ওটা 3 নম্বর বাক্য, আর এটা হচ্ছে 4 নম্বর বাক্য। এবার বলো 6-এর প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে যে বাক্যগুলো একদমই তোমার অপ্রয়োজনীয় ছিল সেগুলো কি কি? মানে উত্তরটা দিতে গেলে ওই বাক্যগুলো লাগবে 3 আর 4। 3 আর 4, হ্যাঁ। তার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার চিহ্নের উল্লেখ হয়েছে এবং স্ল্যাশ চিহ্নের উল্লেখ আছে, কোথাও প্লাস মাইনাস চিহ্নটাই নেই, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্নের উল্লেখ এখানে নেই। তার মানে 3 নম্বর আর 4 নম্বর বাক্যটা এখানে তোমার অপ্রয়োজনীয়। তাহলে সেই জন্য তোমাকে অ্যান্সার করতে হবে অনলি 3 and 4। 7-এরটা হচ্ছে অপশন ডি, ঠিক আছে।
নেক্সট চলে আসো। দাঁড়ান হ্যাঁ, ঠিক আছে। নেক্সট চলে আসো কোয়েশ্চন নাম্বার 8। না, আটেরটা প্লাস মানে হচ্ছে ফাদার, স্টার মানে হচ্ছে ব্রাদার, আর মাইনাস মানে হচ্ছে মাদার। এবার তোমাকে বলেছে কোনটা ডেফিনেটলি ট্রু হবে অ্যাবাউট সি মাইনাস এ প্লাস বি। সঙ্গে সঙ্গে কিছু না করে তুমি আমাকে বলতে পারবে কোন দুটো অপশন প্রথমেই কেটে যাবে? মানে পরীক্ষার সময় যত তুমি অপশন কাটবে তত তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে এই দুটোর মধ্যেই একটা হবে। সি মাইনাস এ প্লাস বি, এটাকে দেখেই তুমি বলতে পারবে কোন কোন অপশনকে আমি কাটবো? ওই তো স্টার্টটা, স্টার্টটা বলতে কোন কোন অপশন কাটবো? মানে বলছি এক সেকেন্ড। দেখো, ব্যাপারটা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি কি বলেছিলাম, লাস্টে যে বসে থাকবে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। এখানে তোমাকে কোনো কোনো কাপল নেই এখানে, আর এখানে কোনো রিভার্স সম্পর্ক নেই। তাহলে লাস্টে বসে আছে বি। বি যেহেতু শেষে বসে আছে, তাহলে কোন কোন অপশন প্রথমেই কেটে দেবে? এ আর সি। এ আর সি। যেহেতু বি এর জেন্ডার নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, তাহলে এ আর সি অপশন কেটে গেল। এইবার সলিউশন করো। স্যার অপশন বি। অপশন বি। তাহলে সি মাইনাস এ, মাইনাস মানে হচ্ছে মাদার, মানে সি হচ্ছে এর মা, আর এ প্লাস বি, প্লাস মানে হচ্ছে ফাদার, মানে এ হচ্ছে বি এর বাবা। তাহলে এবার তোমাকে বলেছে যে এ ইজ দ্য সন অফ সি, ডেফিনেটলি এ হচ্ছে সি এর ছেলে, সি উপরে আছে আর এ নিচে আছে। ডি কেন হচ্ছে না? কারণ ডি তে তোমাকে বলেছে সি ইজ দ্য মাদার অফ বি, সি বি এর মা হচ্ছে না, গ্র্যান্ড মাদার হচ্ছে। এ বি এর বাবার মা হচ্ছে সি, তোমার সি হচ্ছে বি এর ঠাকুমা হচ্ছে, সেই কারণে অপশন ডি হচ্ছে না। তাহলে কোডের রিলেশন আমাদের কমপ্লিট হলো। সহজ প্যাটার্ন, শক্ত প্যাটার্ন সবকটাই দেখানো হলো। একদম প্রথমের দিকের গুলো সহজ ছিল, তারপরে এলাম মিডিয়াম, তারপরে এলাম হার্ড, আর লাস্টেরটা সোজা ছিল। নেক্সট আমরা টাইপ চলে আসছি, সেটা হচ্ছে বেসড অন কনভারসেশন। ঠিক আছে, কথোপকথনের মাধ্যমে কিছু প্রশ্ন তোমার থাকতে পারে। যেমন দেখো এই প্রশ্নটা কি বলেছে, পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন, একটা ব্যক্তির দিকে তাকিয়ে একটা লোক একজন মহিলাকে বলছে। তাহলে কি বলছে? হিজ মাদার। আচ্ছা, আমি এখানে ব্যক্তিটাকে লিখছি, এর দিকে তাকিয়ে লোকটা। স্যার এটা কি করাচ্ছেন? এটা হচ্ছে টাইপ 3 বেসড অন কনভারসেশন। তাহলে লোকটা মহিলাটাকে বলছে, কি বলছে? যে কথাটা তোমার ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটাকে তুমি স্প্লিট করে নিতে পারো, তোমার সুবিধা হবে। ভার্ব যেটা থাকবে সেই ভার্বটা থেকে তুমি স্প্লিট করবে। কি বললাম? ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্ব থেকে আমি দুটোকে স্প্লিট করছি। ভার্বের বাঁ দিকের অংশটাকে বাঁ দিক থেকে স্টার্ট করব, আর ডান দিকের অংশটাকে ডান দিক থেকে স্টার্ট করব, দিয়ে বাক্যটাকে ছোট করব। যেমন দেখো তোমাকে বলেছে হিজ মাদার, হিজ বলতে কাকে বোঝাচ্ছে? লোকটা মহিলাটার সাথে কথা বলছে, তাহলে হিজ বলতে পার্সনটিকে বোঝাবে, যাকে ইন্ডিকেট করছে। মানে হিজ মাদার মানে পার্সনস মাদার। ইজটাকে বসিয়ে দাও। এবার এই স্টেটমেন্টটাকে তুমি ডান দিক থেকে স্টার্ট করছো। ইয়োর ফাদার, তোমার বাবা। তোমার বলতে কাকে বোঝাচ্ছে?
মহিলাটির সাথে কথা বলছে, তাহলে মহিলাটিকে বোঝাচ্ছে তোমার বাবা। তার মানে মহিলাটির বাবা একমাত্র মেয়ে, অর্থাৎ মহিলাটির বাবার একমাত্র মেয়ে। তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে মহিলাটি নিজেই হবে। তাহলে ডান দিকের অংশটা কি দাঁড়ালো? ওমেন হারসেলফ। তাহলে বাক্যটা ছোট হয়ে গিয়ে দাঁড়ালো ব্যক্তিটির মা হচ্ছে মহিলাটি নিজেই। এবার তোমাকে প্রশ্ন করেছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পারসন। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এখানে একটা ব্যক্তির দিকে তাকিয়ে একটা লোক একটা মহিলাকে বলছে, যে কথাটা বলবে সেটা তোমাকে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকবে। বাট ইনভার্টেড কমার মধ্যে এখানে একটা ট্রিক্স হচ্ছে যে ভার্বের যে অংশটা আছে সেই ভার্ব থেকে তুমি দুটোকে আলাদা করো। ভার্বের বাঁ দিকের অংশটাকে আমি বলছি বামপক্ষ, বামপক্ষটাকে আমি বাম দিক থেকে শুরু করব। আর ভার্বের ডান দিকের অংশটাকে আমি বলছি ডান পক্ষ, ডান পক্ষটাকে আমি ডান দিক থেকে শুরু করছি, সুবিধা হবে। যেমন দেখো এখানে বলেছে হিজ মাদার। আচ্ছা, লোকটা মহিলাটির সাথে কথা বলছে, তাহলে হিজ যদি বলে মানে তার মা, তাহলে ডেফিনেটলি ব্যক্তিটির মা, অর্থাৎ ওই পার্সনটিকে ইন্ডিকেট করছে। তাহলে হিজ মাদার বলতে পার্সনস মাদার, আমি ছোট করে এখানে লিখলাম পার্সনস মাদার। দি ইজটা যেরকম আছে বসিয়ে দাও। এবার ডান দিকের অংশটাকে দেখো, কিন্তু উল্টো দিক থেকে, মানে এই দিক থেকে স্টার্ট করছে। ইয়োর ফাদার, তোমার বাবা, এখানে একটা অফ আছে মানে তোমার বাবার। আচ্ছা, তোমার বলতে কাকে বোঝাচ্ছে? ব্যক্তিটি মহিলাটির সাথে কথা বলছে, মহিলাটিকে বোঝাচ্ছে তোমার বলতে। তাহলে তোমার বাবার মানে হচ্ছে মহিলাটির বাবার। তাহলে মহিলাটির বাবার কি একমাত্র মেয়ে? তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে মানে তোমার বাবার একমাত্র মেয়ে তুমি হবে। তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে হচ্ছে মহিলাটি নিজেই। অর্থাৎ এখানে বাক্যটা ছোট হয়ে গিয়ে দাঁড়ালো, এই পুরো বাক্যটা ছোট হয়ে গিয়ে কি দাঁড়ালো? ওমেন হারসেলফ। মানে মহিলাটির বাবার একমাত্র মেয়ে হচ্ছে মহিলাটি নিজেই। অর্থাৎ পুরো বাক্যটা ছোট হয়ে গিয়ে দাঁড়ালো ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই। এবার তোমাকে প্রশ্ন করেছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পারসন। তাহলে মহিলাটি ওই ব্যক্তিটির কে হয়? তাহলে মহিলাটি ওই ব্যক্তিটির মা হয়, কারণ ব্যক্তিটির মা হচ্ছে মহিলাটি। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে মাদার। মহিলাটি ব্যক্তিটির মা। বোঝা গেল? লাস্টের ব্যাপারটা বুঝতে পারলাম। লাস্টে কোন ব্যাপারটা? ওই ওমেন হারসেলফ এই পর্যন্ত বুঝতে পেরেছি, তারপর হ্যাঁ, তাহলে ওমেন হারসেল মানে কি? মানে ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজে। তাহলে ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই যদি হয় মানে পার্সন, এখানে আঁকলে পার্সন থেকে, মানে ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই, মানে ব্যক্তিটির মা হলো মহিলাটি। এবার তোমাকে প্রশ্ন করেছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পারসন, মানে মহিলাটি ব্যক্তিটির কে হয়? তাহলে মহিলাটি ব্যক্তিটির মা হচ্ছে, তোমার অ্যান্সার হচ্ছে মাদার। দ্য ওমেন ইজ দ্য মাদার অফ দ্যাট টু দ্যাট পারসন। ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দুইটা ট্রাই করো। নিজের দিক থেকে ভাবতে সুবিধা হবে।
আমি বাংলা একবার পড়ে দিচ্ছি। ফটোগ্রাফে একটা লেডির দিকে তাকিয়ে শ্যালু বলছে, তার মানে লেডিটার ছেলের বাবা হলো আমার মায়ের জামাই, সনিল মানে জামাই। তাহলে শ্যালু ওই লেডিটার কে হয়? আচ্ছা দেখে নাও। তাহলে এখানে ইস্ট থেকে যেটা বলছিলাম, যে ইস্ট থেকে আলাদা করলাম মাদার হবে কি? না, আবার দেখে নাও। এবারে হার বলতে কাকে বোঝাচ্ছে? লেডিটাকে বোঝাচ্ছে। তাহলে লেডিটার ছেলের বাবা মানে কে? লেডিটার দিক থেকে কে হচ্ছে? হাজবেন্ড হচ্ছে, ছেলের বাবা হচ্ছে হাজবেন্ড। তার মানে তোমার এইখানটা দাঁড়ালো লেডিস হাজবেন্ড ইজ। এবার ডান দিকের অংশটা দেখো, আমার মায়ের জামাই। আমার বলতে শ্যালুকে বোঝাচ্ছে। তাহলে শ্যালুর মায়ের জামাই হচ্ছে ওই লেডিটার হাজবেন্ড। শ্যালুর মায়ের জামাই। তোমার দিক থেকে ভাবো, শ্যালুকে তুমি নিজে মনে করো। তাহলে তোমার মায়ের জামাই হচ্ছে ওই লেডিটার হাজবেন্ড। তাহলে ওই লেডিটা আর শ্যালুর মধ্যে সম্পর্ক কি? সিস্টার। যখন দেখবে যে ছোট করেও বুঝতে অসুবিধা হচ্ছে, ছবি ড্র করবে। মানে ঠিক আছে, আমরা ফার্স্টে এরকম করে ছোট করলাম, ছোট করার পরে আগের প্রশ্নটা যেমন ছোট করার পরে তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার বুঝে নিতে পারো, ছবি আঁকার প্রয়োজন হচ্ছে না। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ছবি আঁকছো। লেডিস হাজবেন্ড, লেডি হাজবেন্ড, সেইটা হচ্ছে শ্যালুর মায়ের জামাই। এখানে একটা শ্যালু আঁকলে, শ্যালুর মাকে ওপরে দিলে, শ্যালুর মায়ের জামাই। জামাই মানে হচ্ছে মেয়ের বর। তাহলে এটা যদি জামাই হতে হয় তাহলে এর মেয়ে হচ্ছে এটা, তার বর হচ্ছে এটা, মেয়ের বর জামাই হয়ে গেল। তাহলে এই যে মা হচ্ছে, এটা শ্যালুরও মা হচ্ছে, লেডিটারও মা হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করে যে শ্যালুর লেডিটার কে হচ্ছে, তাহলে এরা কি হবে? ভাই বোন হবে বা বোন বোন হবে। তাহলে শ্যালু ইজ দ্য সিস্টার টু দ্য লেডি। এখানে অ্যান্সার হচ্ছে সিস্টার। এখন এখানে আমি একটা কথা বলতে চাই, অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে ক্যানট বি ডিটারমাইন্ড। কেন বললাম ক্যানট বি ডিটারমাইন্ড? কেউ এক্সপ্লেন করতে পারবে? শালুর জেন্ডার তো জানা নেই এক্স্যাক্টলি। হ্যাঁ, স্যালুর জেন্ডার তোমাকে যেহেতু এখান থেকে জানা যাচ্ছে না, সেই জন্য অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে ক্যানট বি ডিটারমাইন্ড। কিন্তু এই প্রশ্নটা 2018 মেন্সে এসেছিল WBCS-এ, এবং সেখানে তোমার এই চারটে অপশনই ছিল। সেখানে তোমার ক্যানট বি ডিটারমাইন্ড ছিল না, তো সেই কারণে তোমাকে অ্যান্সারটা করতে হবে সিস্টার। কারণ স্যালু হচ্ছে লেডিটার ভাই হতে পারে, বোন হতে পারে, ব্রাদার অপশনটা নেই, তাহলে সেই কারণে হচ্ছে সিস্টার। ঠিক আছে, তাহলে কখনো কখনো অপশন বুঝে অ্যান্সার করতে হবে। না, আজকে লাস্ট প্রশ্ন, তিনেরটা তোমরা ট্রাই করো, দেখো হয় কিনা। আচ্ছা, এখানে কোনো ইম্পর্টেন্ট কমা নেই, এখানে পুরোটাই তুমি উল্টো দিক থেকে দেখবে। আর এখানে হিজ বলতে অনিল বোঝাচ্ছে, অনিলকে বোঝাচ্ছে।
স্যার ব্রাদার ব্রাদার নয়, না না, একটা একটা করে দেখো। প্রথমে অনিলের বাবা স্ত্রী, বাবা স্ত্রীকে তুমি কি বলবে? বলো, বাবা স্ত্রীকে কি বলবে? মা মা। তার মানে অনিলের মা। তাহলে এটাকে আমি লিখলাম অনিলের মা। এবার আমি স্যার বললাম হচ্ছে মা ভাই হবে কাজিন। কাজিন। হ্যাঁ কাজিন, ওটাকেই ভাই বলে ফেলেছি। এবার একটা একটা করে শব্দ দেখবো। আগের শব্দটা হচ্ছে ভাই, একটা করে দেখছি। মানে অনিলের মায়ের ভাই, মায়ের ভাই মানে হচ্ছে মামা। তাহলে এটাকে কেটে তুমি এখানে লেখো মামা। তার আগের শব্দটা কি আছে? তার আগের শব্দটা হচ্ছে ছেলে। তার মানে মামার ছেলে। তার মানে তোমার দাঁড়াচ্ছে অনিলের মামার ছেলে হচ্ছে রোহিত, আর মামার ছেলেকে আমরা বলি কাজিন, মানে মামাতো ভাইকেও আমরা বলি কাজিন। তো সেই কারণে রোহিত ইজ দ্য কাজিন অফ টু অনিল। কাজিন হলে একে অপরের হয়, কাজিন হলে চিন্তা না। রোহিত হচ্ছে অনিলের কাজিন, আবার অনিল হচ্ছে রোহিতের কাজিন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটা একটা করে শব্দ দেখবো উল্টো দিক থেকে। ঠিক আছে, তাহলে 4 থেকে আমরা নেক্সট দিন থেকে করবো। আজকে এই পর্যন্তই। ওকে, চলো, থ্যাঙ্কস ফর লিসনিং।